দিতে হবে। সো ওপেন করে দিলে আমাদের এদিক দিয়েও কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। সো এই জন্য আমাদের এই সুইচটাকে আমরা বলতেছি ওপেনিং রেজিস্টার। ঠিক আছে, এই সুইচের সাথে যে রেজিস্টার কানেক্টেড আছে এটাকে আমরা বলতেছি ওপেনিং রেজিস্টার। ওপেনিং রেজিস্টারটা কখন আমরা ইউজ করব? যখন আমাদের এই যে কন্টাক্ট স্পেসের মধ্যে এয়ার ফ্লো করবে, তার ফলে আমাদের রেজিস্ট্যান্স অফ আর্ক অনেক বেড়ে যাওয়ার কারণে রিস্ট্রাইকিং ভোল্টেজের ম্যাগনিটিউডটা অনেক বেড়ে যায়। সো রিস্ট্রাইকিং ভোল্টেজের ম্যাগনিটিউডটা যাতে অতিরিক্ত না বাড়তে পারে, এজন্য আমরা কি করলাম, এটার সাথে প্যারালালি একটা রেজিস্ট্যান্স অ্যাড করলাম। এই রেজিস্ট্যান্সটা কি করতেছে, এই রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে লিমিট করে দিচ্ছে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে বাড়তে দিচ্ছে না। এরপরে আমরা দেখবো যে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে দেখবো যে এই রেজিস্ট্যান্সটা অ্যাড করার অ্যাডভান্টেজটা কি এবং কিভাবে এই রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে এটা জিরো করে দেয়, ফ্রিকোয়েন্সিটাকে কিভাবে জিরো করে দেয়। সো সেটাই আমরা বলতেছি যে এই যে আমাদের কানেকশনটা এভাবে যে দেওয়া হলো, এই কানেকশনের ফলে যে আর্কটা এক্সটিংশন হলো এবং রিস্ট্রাইকিং ভোল্টেজটা জিরো হয়ে গেল, এই সুইচটাকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স সুইচ। ঠিক আছে, তার মানে রেজিস্ট্যান্স সুইচ আমরা কোথায় ইউজ করব? যেখানে আমাদের সার্কিট ব্রেকার ওপেন হওয়ার পরে যেখানে রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে। অয়েল সার্কিট ব্রেকারে কিন্তু এত বেশি যেহেতু প্রেশার না, সো এক্ষেত্রে কিন্তু আমাদের অয়েল সার্কিট ব্রেকারে কিন্তু রেজিস্ট্যান্স সুইচ ইউজ করা হয় না। কারণ অয়েল সার্কিট ব্রেকারে নর্মাল অয়েলের প্রেশারের মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু আরেকটা ইন্টারাপশন হয়ে যাচ্ছে। সো এখানে কিন্তু প্রেশারটা কম কম্পেয়ার টু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে আমরা বলেছিলাম প্রেশারের পরিমাণ 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, মানে প্রতি সেন্টিমিটার স্কোয়ারে প্রেশারের পরিমাণ এত হিউজ হওয়ার কারণে রেজিস্ট্যান্সটা অনেক বেশি ইনক্রিজ করে, যার ফলে আমাদের আর্কিং ভোল্টেজটাও বা রিস্ট্রাইকিং ভোল্টেজটাও অনেক বেড়ে যেতে পারে। সো সেটাকে লিমিট করার জন্যই আমাদের রেজিস্ট্যান্সটা ইউজ করা হচ্ছে। এটা কি বুঝতে পারছো? স্যার আরেকবার রিপিট করা যাবে? মানে বুঝলাম না, এখানে যদি আমার উপরের সার্কিটটা যদি অফই থাকে তাহলে তো স্যার কারেন্ট ওটা দিয়ে ফ্লো করতেছে। স্টেপগুলো ফলো করো। ঠিক আছে, এখন কোন দিক দিয়ে কাজ যাবে বলো? স্যার এখন নিচেটা দিয়ে কারেন্ট যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে যদি আমি মেইন কন্টাক্ট ওপেন করে দেই, ওপেন করার উপরেরটা দিয়ে কারেন্ট যাবে। উপরে কারেন্ট কম যাবে না বেশি যাবে? উপরেরটা ওপেন করে দিলে স্যার উপরেরটা দিয়ে কারেন্ট যাচ্ছে না, নিচেটা তো ওপেন যাচ্ছে, কিন্তু কারেন্টের ম্যাগনিটিউডটা বলতেছি কম যাবে না বেশি যাবে? কম। কম যাবে। ঠিক আছে, কারেন্টটাকে একটু কমানো হইলো। ঠিক আছে, কারণ কারেন্টটাকে কমানোরও দরকার আছে, কারণ এই কারেন্টটা কিন্তু আমাদের লাইনের ভিতর দিয়ে যাচ্ছে। তো এই কারেন্টটাকে আমরা কমানোর পরে আমরা এখন এটা ওপেন করে দিলাম। ওপেন করার পরে কি হবে? এখন কি এখানে আরেকটা উপরে বিল্ড আপ করি। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আমরা যদি এমন ভাবে চুজ করতে পারি, এটা আমরা পরের স্টেপে দিয়ে দেখাবো। রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে আমাদের কিভাবে চুজ করতে হবে, সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে এমন ভাবে আমরা চুজ করব যেন আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজটা, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজের ভ্যালুটা যেন জিরো হয়ে যায়। যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের কোন ভোল্টেজটা আসবে এর অ্যাক্রসে? সিস্টেম ভোল্টেজটা আসবে। বোঝা গেছে এবার? জি স্যার। আচ্ছা, কিন্তু স্যার বললেন না যে রিস্ট্রাইকিং এর যে টাইমটা আছে 0.1 সেকেন্ড, এই সময় আর কি ওটা কানেক্টেড থাকতে হবে যেন কানেক্ট হবে। হ্যাঁ, এটাকে একটা টাইমার। হ্যাঁ, এটা তো এখন ওপেন আছে, বাট এখন এই যে এই সময়টা, এই যে এখন তো কানেক্টেড। জি স্যার, কানেক্টেড। এখন কতটুকু সময় কানেক্টেড থাকবে? আচ্ছা স্যার, মানে এক কথায় এই একটা টাইমার দেওয়া থাকবে। ঠিক আছে, এটা কিন্তু ইনস্ট্যান্টলি ওপেন হবে না। বুঝতে পারছো? একটা টাইমারের দিয়ে এটাকে ল্যাচ করানো থাকবে, একটা টাইমার টাইম খাও। হ্যাঁ, মানে নিচেরটাতে যখন ইন্টারাপশন চলতেছে ওই টাইমটাতে ওপেন থাকবে না? হ্যাঁ, ফার্স্ট স্টেজে এটা ওপেন যখন হলো তখন তো আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজের সময়। জি স্যার। ওই রিস্ট্রাইকিং ভোল্টেজের সময় পর্যন্ত এই কন্টাক্টটা কি থাকবে? ও উপরে কন্টাক্ট অফ থাকবে। জি স্যার, বুঝতে পারছি। ক্লোজ থাকবে, অফ না, ক্লোজ থাকবে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছো? তারপরে যখন আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজের সময় চলে গেল তখন কি কোন ভোল্টেজ আসবে? স্যার সিস্টেম ভোল্টেজ আসবে, মানে স্যার নিচেরটা অন হওয়ার পরে কারেন্ট জিরোতে আসার 0.1 সেকেন্ডের উপরেরটা অন হবে। রাইট, বুঝতে পারছো? বোঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা, যদি বুঝে থাকো এর পরের স্টেপগুলো ফলো করো তাহলে আরো ভালো ক্লিয়ার করে বুঝতে পারবে। সো এই যে আমাদের রেজিস্ট্যান্স সুইচিং অর ড্যাম্পিং অফ টিআরভি অর ওপেনিং রেজিস্টার ইউজ করার ফলে, রেজিস্ট্যান্স সুইচিং কেন বলতেছি, কারণ এটার সাথে প্যারালালি অ্যাড করতেছি একটা সুইচের মাধ্যমে। এটাকে আমরা রেজিস্ট্যান্স সুইচও বলি, ওপেনিং রেজিস্টারও বলি, একই নাম। বা ওপেন করার সময় যে রেজিস্টারটা সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে অ্যাপিয়ার করবে সেটাকে আমরা ওপেনিং রেজিস্টার নামেও চিনি। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ড্যাম্পিং অফ টিআরভি, অর্থাৎ রিস্ট্রাইকিং ভোল্টেজটাকে ড্যাম্প আউট করা, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সিটাকে জিরো করা। ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন আমরা জানি, রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন কি ছিল? আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন যেটা ছিল সেটা ছিল এফডি ইকুয়াল টু 1/2 √/,
এলসি এতটুকু ছিল, খেয়াল করে দেখো এখানে ছিল এতটুকু। সো এটার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আছে, এটা বইয়ের থেকে তোমরা দেখে নিতে পারো। বাট আমাদের এখানে মেইন কনসার্ন যেটা, সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্স অ্যাড করার ফলে এফেক্টটা কি হচ্ছে, আমাদের এই ফ্রিকোয়েন্সিতে এফেক্টটা কি হচ্ছে। সো আমাদের ন্যাচারাল, আমাদের যে রিস্ট্রাইকিং ভোল্টেজের যে ফ্রিকোয়েন্সি ছিল, সেটা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম FD = 1/2/√LC। তার মানে রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করতে হচ্ছে এল এবং সিস্টেম ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্সের উপরে। বাট এখানে আমাদের এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা অ্যাড করার ফলে আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি হয়ে গেল, রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হয়ে গেল এই পুরাটা। সো FD = 1/2/√1/LC - 1/2RC হোল স্কয়ার, মানে পুরো জিনিসটা চলে আসছে এখানে। এখানে আরটা কিন্তু আর এর একটা এফেক্ট কিন্তু আমাদের এই ফ্রিকোয়েন্সিতে পড়ছে, ঠিক আছে। সো এই এফেক্টটা পড়ার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের আগে যে ফ্রিকোয়েন্সি ছিল সেই ফ্রিকোয়েন্সিটাকে সে কি করে দিচ্ছে, যেহেতু এটা নেগেটিভ, তার মানে সে এটাকে কমাই দিচ্ছে। এখন কমাই যে দিবে, এখন কমাই আমরা কত করব, কমাই আমাদেরকে 0 করতে হবে। 0 করে যদি ফেলতে পারি তাহলে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 0 হয়ে গেল। সো ফ্রিকোয়েন্সি যদি 0 হয়ে যায় তাহলে সরাসরি আমাদের কোন ভোল্টেজটা আসবে, সরাসরি আমাদের রিকভারি ভোল্টেজটা আসবে বা সিস্টেম ভোল্টেজটা আসবে। সো সেটাই বলতেছে যে এখন এই ইকুয়েশনে আমরা আর এর ভ্যালুটাকে যদি এমন ভাবে চুজ করতে পারি, আরটা আর ইকুয়াল টু যদি আমরা ½ এল মানে কি, সিস্টেম ইন্ডাকটেন্স, আর সি মানে হচ্ছে এই ক্যাপাসিটেন্সটা। এই লাইন ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্সের সমান যদি ½ এই যদি ভ্যালু আমরা চুজ করতে পারি, তাহলে দেখা যায় যে এখানে আর এর ভ্যালুটা যদি আমরা ½ পুট করি, তাহলে দেখা যায় এফডি এর ভ্যালুটা এখানে কাটাকাটি করে যাওয়ার পর দেখা যায় এফডি এর ভ্যালুটা আসে 0। তার মানে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা কার ফ্রিকোয়েন্সি, রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে 0। তার মানে এই ভ্যালু যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা আমরা ইউজ করতে হবে কার অ্যাক্রসে, এই সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে। করলে কি হবে, এই রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 0 হবে। আর রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি যদি 0 হয়ে যায় তাহলে আমাদের সরাসরি রিকভারি ভোল্টেজ আসবে। সো এই ভ্যালু রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলতেছি, ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স। ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স কেন বলতেছি, যে ভ্যালুতে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 0, সেই ভ্যালু রেজিস্ট্যান্সটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স। সো এই রেজিস্ট্যান্সটা কত চুজ করব সেটা ডিপেন্ড করতেছে আমাদের এই ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্সের উপরে। আমাদের মেইন অবজেক্টিভটা কি, মেইন অবজেক্টিভটা হচ্ছে এই রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সিটাকে 0 করা। আমরা বেশিও চুজ করতে পারবো না, বেশি চুজ করলে কি হবে, আমাদের রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণে এর অ্যাক্রসে ড্রপ অনেক বেড়ে যাবে, যার ফলে আবার আরেকটা রিফর্ম করতে পারে। কমও চুজ করতে পারবো না, তাহলে আমাদের কি হবে, কারেন্টের ম্যাগনিটিউড আবার বেড়ে যাবে, ঠিক আছে। সো আমাদের কত চুজ করতে হবে, আর ইকুয়াল টু ½ সো এই ভ্যালুটা যদি আমরা চুজ করি তাহলে রিস্ট্রাইকিং ভোল্টেজের ফ্রিকোয়েন্সি 0 হয়ে সরাসরি সিস্টেম ভোল্টেজটা এর অ্যাক্রসে অ্যাপিয়ার করবে। বুঝতে পারছো এটা? হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্স সুইচ আমরা কোথায় ইউজ করব? রেজিস্ট্যান্স সুইচ আমরা ইউজ করব যেসব সার্কিট ব্রেকারে, আমাদের তো সার্কিট ব্রেকার অনেক ধরনের সার্কিট ব্রেকার দেখছি, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, অয়েল সার্কিট ব্রেকার, মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, SF6 সার্কিট ব্রেকার, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, অর্থাৎ যেসব সার্কিট ব্রেকারে পোস্ট জিরো মানে যখন আমরা আর্ক ইন্টারাপশন করি তারপরে রেজিস্ট্যান্সটা অনেক বেশি, অর্থাৎ I = 0 তে যার ডাইইলেকট্রিক স্ট্রেংথটা অনেক বেশি বা প্রেসারটা অনেক বেশি, সেসব ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক বেড়ে যেতে পারে। সো সেসব ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যাওয়ার ফলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও অনেক বেড়ে গিয়ে আর্কটা আবার রিফর্ম করতে পারে। সো এই কারণে আমরা সেই সব সার্কিট ব্রেকারে রেজিস্ট্যান্স সুইচ ইউজ করব। সো সেটা কোন সার্কিট ব্রেকার, সেটা নরমালি আমাদের এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। যেহেতু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে প্রেসারের পরিমাণ অনেক বেশি, সো আমাদের রেজিস্ট্যান্সটা বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট নরমালি যে প্লেন অয়েল সার্কিট ব্রেকার যেগুলো আছে সেগুলোতে আমাদের রেজিস্ট্যান্সটা অত বেশি বাড়ে না। সো যার ফলে আমাদের প্লেন অয়েল সার্কিট ব্রেকার গুলাতে এই আমাদের রেজিস্ট্যান্স সুইচ ইউজ করা হয় না। সো এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার বা SF6 সার্কিট ব্রেকারে আমরা নরমালি এই রেজিস্ট্যান্স সুইচ ইউজ করি। এবং রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত ক্যালকুলেট করতে হবে, এই সিস্টেম ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সের ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি তাহলে আমরা এখানে ক্রিটিক্যাল ড্যাম্পিং রেজিস্ট্যান্স বা আর এর ভ্যালুটা বের করতে পারি। সো এখন এখানে যে শর্ট সার্কিট কারেন্ট, এই শর্ট সার্কিট কারেন্টের ম্যাগনিটিউড কত, এটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে নরমালি আমরা কি করব, জাস্ট এখানে যখন এটা শর্ট হয়ে গেল, শর্ট হয়ে যাওয়ার ফলে আমাদের এখানে যে শর্ট সার্কিট কারেন্টটা সেটা হচ্ছে E/ω, কারণ এখানে সিটা তো বাইপাস হয়ে গেল,
তার মানে শর্ট সার্কিট কারেন্টটা হচ্ছে ই বাই ওমেগা এল, তার মানে এল ইকুয়াল টু ই বাই ওমেগা ইন্টু আইএসসি। সো এই আইএসসি যেটা, এই আইএসসিটা কি, আইএসসিটা হচ্ছে কি শর্ট সার্কিট কারেন্ট, ঠিক আছে। সো এখান থেকে আমরা এখানে এল এর যে ভ্যালুটা, এই এল এর ভ্যালুটা এখানে আমরা পুট করে দিতে পারি। সো যদি এল এর ভ্যালুটা এখানে পুট করে দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আর ইকুয়াল টু আসতেছে হাফ অফ ই ডিভাইডেড বাই ওমেগা ইন্টু আইএসসি ইন্টু সি, ঠিক আছে। এই এলটাকে এখানে পুট করে দিছি, তার ফলে দেখা যাচ্ছে যে এই যে ইটা তো কনস্ট্যান্ট একটা টার্ম, এটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ, ওমেগাও কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট, সিস্টেম ক্যাপাসিটেন্স যেটা। তার মানে আমাদের রেজিস্ট্যান্স যেটা, এই রেজিস্ট্যান্সটা কার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, রেজিস্ট্যান্সটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা যত বাড়বে আমাদের শর্ট সার্কিট কারেন্টটা তত কমবে, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স যত কম হবে শর্ট সার্কিট কারেন্ট তত বেশি হবে, ঠিক আছে। সো কত চুজ করতে হবে, এই ভ্যালুটা চুজ করতে হবে। এই ভ্যালুটা যদি চুজ করি তাহলে আমাদের কোনো রিস্ট্রাইকিং ভোল্টেজ আসবে না, সরাসরি রিকভারি ভোল্টেজ আসবে। সো এই টার্মটাকে, এই হাফ অফ ই ডিভাইডেড বাই ওমেগা সি, এই টার্মটাকে আমরা একটা কে দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, যেগুলো প্রত্যেকটা টার্মই কনস্ট্যান্ট, শর্ট সার্কিট কারেন্ট বাদে প্রত্যেকটা টার্মই যেহেতু কনস্ট্যান্ট, সেটাকে এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। সো কে ইন্টু রুট ওভার 1/IAC, তার মানে রেজিস্ট্যান্স যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। বোঝা গেছে এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, ইউজ অফ ওপেনিং, খেয়াল করে দেখো এখানে দুইটা ব্রেকার আছে, একটা হচ্ছে কি মেইন ব্রেকার আর এটা হচ্ছে অক্সিলারি রেজিস্টার ব্রেকার, ঠিক আছে। মেইন ব্রেকারের সাথে আমাদের যে সার্কিট ব্রেকারটা থাকবে, এই সার্কিট ব্রেকারের সাথে একটা অক্সিলারি ব্রেকার কানেক্টেড থাকবে। এই অক্সিলারি ব্রেকারটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লোজ থাকবে, অর্থাৎ হেলদি কন্ডিশন যখন থাকবে তখন মেইন ব্রেকার দিয়ে কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না রেজিস্ট্যান্স থাকার কারণে। এরপরে যখন একটা ফল্ট হবে, ফল্ট হওয়ার সাথে সাথে আমাদের মেইন ব্রেকারটা ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার সাথে সাথে কারেন্টটা ডাইভার্ট হয়ে যাবে। সো ডাইভার্ট হয়ে কারেন্টের ম্যাগনিটিউডটা কমে যাবে। এখন এটা কত সময় ওপেন থাকবে, আমাদেরকে ওই রিস্ট্রাইকিং ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত ক্লোজ থাকতে, রিস্ট্রাইকিং ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে অ্যাপিয়ার করে, অর্থাৎ 0.001 সেকেন্ড পর্যন্ত এটাকে আমাদের ক্লোজ রাখতে হবে। রাখার পরে আমাদের যে ভ্যালুটা, আর এর ভ্যালুটাকে আমরা তো ওইভাবে চুজ করে নিব যেন কোনো রিস্ট্রাইকিং ভোল্টেজ ডেভেলপ না করে। হাফ অফ রুট ওভার এল বাই সি তে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজ ডেভেলপ করবে না। সো এই ভ্যালুটাকে আমাদের চুজ করতে হবে। চুজ করার পরে ওই সময়টুকু ইলাপসড হওয়ার পরে আমাদের কি করে ফেলতে হবে, এটা ওপেন করে ফেলতে হবে। ওপেন যখন করে ফেলবো তখন আমাদের এর অ্যাক্রসে সরাসরি সিস্টেম ভোল্টেজ ডেভেলপ করবে। তার মানে আমাদের ওপেনিং রেজিস্টারটাকে আমরা কিভাবে ইউজ করব, সেটা প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে মেইন ব্রেকার অফ করতে হবে। মনে রাখতে হবে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের মেইন ব্রেকার অফ করা। মেইন ব্রেকার প্রথমে তো দুইটা ব্রেকারই ক্লোজ থাকবে, তারপরে মেইন ব্রেকারকে অফ করব। মেইন ব্রেকারকে অফ করার কিছু সময় পরে আমাদের এই অক্সিলারি ব্রেকারকে অফ করতে হবে। তো ডিউরিং আর্ক ইন্টারাপশন প্রসেস, যখন আর্কটাকে ইন্টারাপশন হবে মেইন ব্রেকারে, তখন রেজিস্ট্যান্স সুইচটি রিমেইনস ক্লোজড, তখন এটাকে ক্লোজ অবস্থাতেই রাখবো, ঠিক আছে। এরপরে এটাকে কিছুক্ষণ পরে, একটু ডিলে পরে এটাকে ওপেন করে দিতে হবে। বোঝা গেছে এ পর্যন্ত? স্টেপগুলো এভাবে লিখতে হবে, ঠিক আছে। পরীক্ষার সময় স্টেপগুলো এভাবে লিখতে হবে যে কিভাবে আমরা রেজিস্ট্যান্স সুইচটা ইউজ করি আর কেন এটাকে কিছু সময় ক্লোজ রাখা হয়। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা দেখো। হ্যালো, রেসপন্স করো, না থাকলেও রেসপন্স করো, থাকলেও রেসপন্স করো। আচ্ছা, ইন্টারাপশন অফ ম্যাগনেটাইজিং কারেন্ট অর কারেন্ট শপিং, ঠিক আছে। এরপরে যে আমাদের প্রবলেমটা ম্যাগনেটাইজিং কারেন্ট, সেটা আগে আমরা একটু দেখে নিই। ম্যাগনেটাইজিং কারেন্ট মানে হচ্ছে নো লোড অবস্থায়, এটা একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারটার আউটপুটে কোনো লোড নাই, সো এটা নো লোড কন্ডিশন। সো নো লোড কন্ডিশনে আমরা যদি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে সুইচ করি, অর্থাৎ প্রাইমারি সাইডটাকে যদি অন করি, তাহলে কি প্রাইমারি সাইডে আমাদের কিন্তু একটা কারেন্ট যাবে, সেকেন্ডারি সাইডে কোনো কারেন্ট নাই, যেহেতু এটা নো লোড, সেকেন্ডারি সাইডে কোনো কারেন্ট নেই, বাট প্রাইমারি সাইডে কিন্তু একটা কারেন্ট যাচ্ছে। এই কারেন্টটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং কারেন্ট অফ এ ট্রান্সফরমার। অর্থাৎ নো লোড কন্ডিশনে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডকে যদি এনার্জাইজ করা হয়, তাহলে প্রাইমারি সাইডে একটা কারেন্ট ফ্লো করে তাকে ম্যাগনেটাইজ করার জন্য। সো এই কারেন্টটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং কারেন্ট অফ এ ট্রান্সফরমার, যে কারেন্টের ম্যাগনিটিউডটা নর্মাল লোড কারেন্টের থেকে অনেক কম, ঠিক আছে। 5 এম্পিয়ার 10 এম্পিয়ার মতো হয় এই কারেন্টটা।
সো এই কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু অনেক কম, কিন্তু এই কারেন্টটাকে যখন আমরা করতে যাব, এই কারেন্টটাকে যখন আমরা ব্রেক করতে যাব, অর্থাৎ সার্কিট ব্রেকারকে যদি এই কারেন্টটাকে ব্রেক করতে চাই, তাহলে কি প্রবলেম হতে পারে সেই জিনিসটা আমরা দেখব। ফল্ট কারেন্ট না, এটা হচ্ছে কি নো লোড ম্যাগনেটাইজিং কারেন্ট। তার মানে নো লোড ম্যাগনেটাইজিং কারেন্ট মানে কি, নো লোড অবস্থায় ট্রান্সফরমারের প্রাইমারি সাইডকে যদি আমরা এনার্জাইজ করি, তাহলে তার প্রাইমারি সাইডে যে কারেন্টটা সেটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং কারেন্ট অফ ট্রান্সফরমার, এবং এটা পিওরলি ইন্ডাকটিভ। ঠিক আছে, এখানে এটা যেটা ট্রান্সফরমার, সো এটা হচ্ছে পিওরলি ইন্ডাকটিভ সার্কিট। সো এখানে সি এর তুলনায় এল এর ভ্যালু অনেক, ইন্ডাকটেন্সের তুলনায় অনেক বেশি। এটাকে আমরা বলছি অলমোস্ট জিরো পাওয়ার ফ্যাক্টর ল্যাগ। তার মানে এটা হচ্ছে কি জিরো পাওয়ার ফ্যাক্টর, তার মানে এটা পিওরলি। ঠিক আছে, কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু ফল্ট কারেন্টের সাথে যদি তুমি কম্পেয়ার করো, ফল্ট কারেন্টের যে ম্যাগনিটিউড সেটার তুলনায় কিন্তু অনেক কম। এটা কি হবে, সো দেখে ওপেন ছিল তখন তো কোনো কারেন্ট যাচ্ছিল না প্রাইমারি সাইডে, যখন ক্লোজ করলাম আছে যেটাকে আমরা বলি ম্যাগনেটাইজিং কারেন্ট অফ এ ট্রান্সফরমার, করে এই কারেন্টটাকে আমি ব্রেক করতে চাই, করে দিব। ওপেন করার সাথে সাথে কারেন্ট তো ইনস্ট্যান্টলি চেঞ্জ হবে না, যেহেতু এটা ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ইনস্ট্যান্টলি চেঞ্জ হয় না। তাহলে ইন্ডাক্টরটা কি করবে, ইন্ডাক্টরটা এনার্জিটাকে ছেড়ে দিবে। কোথায় ছেড়ে দিবে, ছেড়ে দিবে হচ্ছে কি এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে। তার মানে এই ক্যাপাসিটর সেই এনার্জিটাকে স্টোর করে ইন্ডাক্টর এনার্জিটাকে ছেড়ে দিবে। তার মানে ইন্ডাক্টরের এনার্জি কি ছিল, হাফ অফ এলআই স্কোয়ার। ঠিক আছে, এই এনার্জিটা সে স্টোর করে রাখছিল, যেটা খুবই অল্প কারেন্টে। কত ছিল আমরা একটা পরে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখবো। সো এই খুব অল্প কারেন্ট বলতে 5 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার এই কারেন্ট। সো এই কারেন্টটাকে ইন্টারাপশন করার সময় এর যে এনার্জি স্টোর অবস্থায় ছিল, সেই এনার্জিটা এখন ডিসচার্জ হবে। ডিসচার্জ হবে কোথায়, এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে। তার মানে ক্যাপাসিটর এনার্জিটাকে স্টোর করবে। তার মানে এটা হচ্ছে হাফ অফ এলআই স্কোয়ার, যে এনার্জিটা তার ভিতরে ছিল সেটা ডিসচার্জ হচ্ছে কোথায়, হাফ অফ সিভি স্কোয়ার, অর্থাৎ ক্যাপাসিটরের ভিতর দিয়ে। এটা কি বুঝতে পারছো এ পর্যন্ত? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আমরা দেখবো একটু পরে। সো হাফ অফ এলআই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাফ অফ সিরিজ। ঠিক আছে, সো এই এনার্জিটা স্টোর করবে ক্যাপাসিটরের ভিতরে। সো এটা কি হবে, প্রবলেমটা কি, প্রবলেম দেখো খেয়াল করে, আমাদের আগে আমাদের এটা ধরো একটা ফর এক্সাম্পল এয়ার প্লাস সার্কিট ব্রেকার এবি, এয়ার প্লাস সার্কিট ব্রেকার কিন্তু আমি বাড়াতে কমাতে পারবো না। আমি যখন একটা সার্কিট ব্রেকার ডিজাইন করব, তখন কিন্তু আমাদের প্রেসারটা কত রাখতে হবে সেটা আগে থেকে আমাদের এটা ডিটারমাইন করে ফেলতে হবে। আমরা কত রাখি, 20 to 30 কেজি পর্যন্ত প্রেসার রাখি। সো এটা ধরো এটা হচ্ছে কি একটা কারেন্ট, এখানে দুইটা কারেন্টের ওয়েভ শেপ দেখানো হচ্ছে, একটা কি ফল্ট কারেন্টের ওয়েভ শেপ, ঠিক আছে, আর একটা হচ্ছে কি ম্যাগনেটাইজিং কারেন্ট, যে কারেন্টের ম্যাগনিটিউডটা আমাদের ফল্ট কারেন্টের তুলনায় অনেক কম। ঠিক আছে, অনেক কম কারেন্ট, যেটা বললাম 5 থেকে 10 অ্যাম্পিয়ারের মতো রেটিং হয়। তার মানে এটার তুলনায় এটা খুবই নমিনাল কারেন্ট। সো আমরা যখন ফল্ট কারেন্টকে ইন্টারাপশন করি, এটা যেহেতু ম্যাগনিটিউড অনেক বেশি, সো এখানে আই ইকুয়াল টু 0 পয়েন্টটা ডিটেকশন করাটা খুবই ইজি। ঠিক আছে, কারণ যখন ম্যাগনিটিউড অনেক বেশি হবে, ধরো এটা 100 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, এটা ধরো 0 অ্যাম্পিয়ার, তাহলে 100 অ্যাম্পিয়ার আর 0 অ্যাম্পিয়ারের মধ্যে ডিফারেন্স যেহেতু অনেক, তার মানে আমাদের 0 অ্যাম্পিয়ার কিন্তু ডিটেক্ট করাটা ইজি। বাট যদি আমাদের কারেন্টের রেটিং 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে 1 অ্যাম্পিয়ার আর 0 অ্যাম্পিয়ারের মধ্যে কিন্তু 0 পয়েন্টটা ডিটেকশন করাটা ডিফিকাল্ট। ঠিক আছে, কারণ স্কেলটা খুবই কম। কিন্তু ডাইলেকট্রিক স্ট্রেন্থ কিন্তু আমাদের এই কারেন্টটাকে ব্রেক করার জন্য যে পরিমাণে ডাইলেকট্রিক স্ট্রেন্থ, অর্থাৎ যে পরিমাণে আমরা প্রেসার এই সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসের মধ্যে দিচ্ছিলাম, এখনো কিন্তু আমাদের ওই প্রেসারই আছে। ঠিক আছে, প্রেসার কিন্তু আমাদের কমে নাই। বেশি কারেন্টকে ইন্টারাপশন করার জন্য যে প্রেসার, কম কারেন্টকে ইন্টারাপশন করার জন্য আমাদের কিন্তু সেম প্রেসারই দিতে হচ্ছে। ঠিক আছে, কারণ কি সার্কিট ব্রেকার ওপেন হলেই আমাদের কি স্প্রিংটা আনল্যাচ হয়ে যাবে, আনল্যাচ হয়ে গেলে কিন্তু হাই প্রেসার কম্প্রেস এয়ারটা কিন্তু কন্টাক্ট স্পেসের মধ্যে দিয়ে পাস হবে। সো তার ফলে যেটা হবে, আমাদের এই কারেন্টটাকে, স্মল কারেন্টকে ইন্টারাপশন করার জন্য যে প্রবলেমটা হয়, এখানে খেয়াল করে দেখো দুইটা ওয়েভ শেপ আছে। এই প্রথম কারেন্ট, এটা প্রথমটা হচ্ছে কি কারেন্টের ওয়েভ শেপ উইথ রেসপেক্ট টু টাইম, যেটাকে আমরা বলতেছি আর্কিং কারেন্ট। আর নিচের যেটা, সেটা হচ্ছে কি আর্কিং ভোল্টেজের ওয়েভ শেপ। সো আর্কিং কারেন্ট আর আর্কিং ভোল্টেজ আমরা জানি রেজিস্টিভ ইন নেচার। সো এখানে আর্কিং কারেন্ট যেরকম হবে, আর্কিং ভোল্টেজটাও সেরকম হবে। বাট আমরা কি চাই, আমরা চাই কিন্তু সবসময় ইন্ডাক্টরে আই ইকুয়াল টু 0 তে ইন্টারাপশন করতে। আই ইকুয়াল টু 0 তে যে ইন্টারাপশন যদি করতাম, তাহলে আমাদের কিন্তু এই যে ইন্ডাক্টরের এনার্জিটা 0 হয়ে যেত, তাহলে কিন্তু সে আর ক্যাপাসিটরের মধ্যে দিয়ে ডিসচার্জ হতে পারতো না। ঠিক আছে, বাট এখন কি হবে, আমাদের কারেন্টের ম্যাগনিটিউড যেহেতু অনেক কম,
আমাদের এবং ফোর্সের পরিমাণ যেহেতু অনেক বেশি, এয়ার প্রেসারের পরিমাণ যেহেতু অনেক বেশি, সে কি করবে, এই হাই প্রেসারের কারণে আমাদের ফোর্সফুলি জিরো করে দিবে, ফোর্সফুলি ইন্টারাপশন করতে চেষ্টা করবে। ঠিক আছে, হাই প্রেসার অনেক বেশি, সো রেজিস্ট্যান্স অনেক বেড়ে গেছে, সো ফোর্সফুলি সে কি করবে, এই কারেন্টটাকে ইন্টারাপশন করে জিরো করে দিতে চেষ্টা করবে, যেটাকে আমরা বলি কারেন্ট চপিং। কারেন্টটাকে কেটে সে কি করে ফেলতেছে, জিরো করে ফেলতেছে। বাট জিরো হওয়ার কথা কোথায়, আই ইকুয়াল টু জিরোতে, এই পয়েন্ট আমাদের ব্রেক করার কথা। বাট যেহেতু প্রেসারের অনেক বেশি এবং স্মল কারেন্টে আমাদের এই জিরো পয়েন্টে ডিটেকশন করাটা ডিফিকাল্ট, সো সে কি করতেছে, ফোর্সফুলি কারেন্টকে জিরো করে ফেলার ফলে কারেন্টটা কিন্তু এই পয়েন্টে কিন্তু জিরো না, কিন্তু তাকে ফোর্সফুলি জিরো করতেছে। তার ফলে কি হবে, এই কারেন্টটা তো রয়ে গেছে ইন্ডাক্টরের ভিতর দিয়ে, তার মানে সেই চার্জটা সে এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে ডিসচার্জ করতে থাকে। এবং এই পয়েন্টের খেয়াল করে দেখো, এই পয়েন্টে আমাদের আর্কিং কারেন্ট কিন্তু জিরো না। ঠিক আছে, আর্কিং কারেন্টের একটা ভ্যালু আছে, তার মানে এখানে আর্কিং ভোল্টেজেরও একটা ভ্যালু থাকবে, যেহেতু এই দুইটা ইন ফেজে, সো আর্কিং ভোল্টেজেরও একটা ভ্যালু থাকবে, যেটা এখানে দেখাচ্ছে এটা পজিটিভ। ঠিক আছে, এটাও পজিটিভ এটাও পজিটিভ। বাট এই পয়েন্টে আমাদের সিস্টেম ভোল্টেজের সাথে যদি কম্পেয়ার করো, সিস্টেম ভোল্টেজটা ইন্ডাকটিভ ইন নেচারে হওয়ার কারণে আমাদের সিস্টেম ভোল্টেজটা কিন্তু এই পয়েন্টে আমাদের নেগেটিভ, যেহেতু দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। সো এই পয়েন্টে কিন্তু সিস্টেম ভোল্টেজ নেগেটিভ, তার মানে ছিল পজিটিভ হয়ে যাচ্ছে নেগেটিভ, তার মানে এখানেও একটা অসিলেশন হবে, তার মানে এখানেও কিন্তু অসিলেশনটা হবে। ঠিক আছে, এই অসিলেশনটা হবে, এবং এই অসিলেশনটা কত হবে সেটা আমরা একটু পরে দেখবো। এই অসিলেশন হওয়ার ফলে আমাদের কি করতে হবে, আমাদের এই পয়েন্টটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজ সিস্টেমের মধ্যে অ্যাপিয়ার করতে পারে। সো যাতে অ্যাপিয়ার না করে আমাদের কি করা উচিত, আমাদের এই সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে একটা রেজিস্ট্যান্স সুইচ ইউজ করা উচিত, যার ফলে এই সার্কিট ব্রেকারটা ওপেন হলে এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা যাতে ফরমেশন না হয়, তাহলে এই আর এর ভ্যালুটাকে আমাদের এমন ভাবে চুজ করতে হবে যেন আর এর ভ্যালুটা এল বাই সি হয়, হাফ অফ রুট ওভার এল বাই সি হয়। তাহলে আমাদের আর এই রিস্ট্রাইকিং ভোল্টেজটা আসবে না, সরাসরি কোন ভোল্টেজ আসবে, এই সিস্টেম ভোল্টেজটা চলে আসবে। এটা কি বুঝতে পারছো কারেন্ট শপিংটা কি এবং কেন হয়? হ্যালো, জি স্যার। যদি বুঝে না থাকো আমি আরেকবার একটু রিপিট করতেছি, খেয়াল করে দেখো, আমাদের ফল্ট কারেন্টকে ইন্টারাপশন করার কথা। এই সার্কিট ব্রেকার দিয়ে আমরা নরমালি কি কারেন্ট ইন্টারাপশন করি, মেইনলি আমাদের ফল্ট কারেন্ট ইন্টারাপশনই করি। সো ফল্ট কারেন্টের ম্যাগনিটিউড তো অনেক হাই, সো এখানে জিরো পয়েন্টটা ডিটেকশন করাটা ইজি। বাট যদি স্মল কারেন্ট ইন্টারাপশন করতে হয়, যেটাকে আমরা বলতেছি নো লোড ম্যাগনেটাইজিং কারেন্ট, নো লোড অবস্থায় তার ট্রান্সফরমার প্রাইমারি সাইডে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টের ম্যাগনিটিউডটা অনেক কম হওয়ার কারণে এটা জিরো পয়েন্টটা ডিটেক্ট করাটা খুব ডিফিকাল্ট। সো আমাদের যদি এই পয়েন্টে ইন্টারাপশন করতে হয় আই ইকুয়াল টু জিরোতে, কেন করি আমরা বললাম, ইন্ডাক্টর এনার্জি জিরো হয়। সো জিরো যদি না হয় তাহলে কারেন্টটাকে সে কি করতেছে, ফোর্সফুলি কেটে জিরো করে ফেলতেছে। যেহেতু কেন, প্রেসারের পরিমাণ বা ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণ অনেক বেশি, সো রেজিস্ট্যান্স অনেক বেশি, সো আমাদের কারেন্ট কিন্তু কমে যাবে, কমে জিরো হয়ে যাবে, জিরো হতে চেষ্টা করবে। কিন্তু এই পয়েন্টে তো কারেন্ট জিরো না, তো জিরো না হলে কি হবে, ইন্ডাক্টর তো চার্জ স্টোর করে রাখছে, তার মানে সে চার্জটা ডিসচার্জ করবে ক্যাপাসিটরের ভিতর দিয়ে। সো ডিসচার্জ করবে, ডিসচার্জ করার ফলে কি প্রবলেমটা হয় সেটা আমরা পরে দেখবো। বাট এখানে যে ডিসচার্জ করবো, ডিসচার্জ করার সময় এখানে কি হলো, একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ কিন্তু ফরমেশন হবে, এখানেও একটা রিস্ট্রাইকিং ভোল্টেজ ফরমেশন হবে। সো এই যে প্রবলেমটা, আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন যে করতে পারছে না, এই প্রবলেমটাকে আমরা বলি কারেন্ট চপিং। ঠিক আছে এ পর্যন্ত? জি স্যার। তো যদি এ পর্যন্ত ঠিক থাকে তাহলে একটু খেয়াল করে দেখো, এই প্রবলেমের ফলে যেটা হবে, ইন্ডাক্টরটা চার্জ ছেড়ে দিবে, ক্যাপাসিটরটা চার্জ স্টোর করে রাখবে। ঠিক আছে, যেহেতু আই ইকুয়াল টু জিরোতে ইন্টারাপশন হয়নি, জিরোতে ইন্টারাপশন হলে ইন্ডাক্টরে এনার্জি থাকতো না। সো এখন কিন্তু এনার্জি আছে, যার ফলে সেই এনার্জিটা ডিসচার্জ করবে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে। সো আমরা একটা প্রবলেম দেখি, প্রবলেম দেখলে আমাদের কাছে আরো এটা ক্লিয়ার হয়ে যাবে। ইন এ সিস্টেম অফ 132 কেভি, ধরো এই জেনারেটরটা, এই সোর্সের ভোল্টেজটা হচ্ছে 132 কেভি, দ্য ফেজ টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্স ইজ 0.01 মাইক্রোফ্যারাড, এর ভ্যালুটা খুবই কম, এন্ড দ্য ইন্ডাকটেন্স ইজ 6 হেনরি, এবং ইন্ডাকটেন্সের ভ্যালু বলে দেওয়া আছে 6 হেনরি। এখানে বুঝতেই পারতেছো যে এখানে আমাদের ইন্ডাকটিভ সার্কিটের মানটা অনেক বেশি কম্পেয়ার টু এই ক্যাপাসিটেন্স। ঠিক আছে, রেটিংটা। সো এখন বলছে কি, ইফ এ ম্যাগনেটাইজিং কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার, মাত্র 10 অ্যাম্পিয়ার কারেন্ট, এই 10 অ্যাম্পিয়ার কারেন্টকে যদি ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট, এটাকে যদি ইন্টারাপ্ট করতে হয়, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার কারেন্টের সময় যদি এই কারেন্ট তাকে ইন্টারাপ্ট করতে হয়, তাহলে কি প্রবলেম হতে পারে সেটা বাই করো।
So calculate the value of resistance to be used across the contact gap to eliminate the restriking voltage transient. এবং এই যে ভোল্টেজটা যে ডেভেলপ করবে এই ভোল্টেজটাকে বা এই ভোল্টেজ ট্রান্সিয়েন্টটাকে এক্সটিংশন করার জন্য আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হতে হবে। অর্থাৎ এর অ্যাক্রসে তো আমরা বুঝতেই পারলাম যে এর অ্যাক্রসে যদি আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করি তাহলে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজটা থাকবে না, তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে সেটাও বের করতে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা হাফ অফ এল আই স্কয়ার, তার মানে ইন্ডাক্টরের এনার্জিটা জিরো হয় নাই, কারণ কত অ্যাম্পিয়ারে সে ইন্টারাপশন করতেছে 10 অ্যাম্পিয়ারে। সো 10 অ্যাম্পিয়ারে যদি ইন্টারাপশন করে তাহলে ইন্ডাক্টরের এনার্জি তো এই পয়েন্টে জিরো না, তার মানে এই ইন্ডাক্টরটা চার্জ ছেড়ে দিবে, ক্যাপাসিটর চার্জ যোগ করবে। তার মানে এখানে হাফ অফ এল আই স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি আমরা হাফ অফ সিভি স্কয়ার, তাহলে ভি ইকুয়াল টু আই ইনটু রুট ওভার এল বাই সি। এখান থেকে এই ইকুয়েশন থেকে এখানে ভি থেকে আমরা পেয়ে যাবো হাফ হাফ তো কাটা যায়, তাহলে ভি ইকুয়াল টু লেখা যায় আই ইনটু রুট ওভার এল বাই সি। জাস্ট এটা পরের স্টেপটাই হচ্ছে এটা। সো আই এর ভ্যালু কত কারেন্ট ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম 10 অ্যাম্পিয়ার, এল এর ভ্যালু কত 6 হেনরি, যেটা আমরা একটু আগে বললাম যে এখানে ইন্ডাক্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 6 হেনরি। সো এল ইজ গ্রেটার দ্যান সি এবং সি এর ভ্যালু হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড। তার মানে দেখতে পাচ্ছ এখানে যে এই যে ভোল্টেজটা কত কি পরিমাণে বিল্ড আপ করতে পারে, ভ্যালুগুলো যদি আমরা পুট করি তাহলে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ভোল্টেজের ভ্যালুটা কিন্তু 254 কেভি পর্যন্ত রাইজ করতে পারে। আমাদের সিস্টেম ভোল্টেজটা কত ছিল, আমাদের সিস্টেমে কিন্তু 132 কেভি ছিল, বাট ভোল্টেজটা কিন্তু অ্যাপিয়ার করতে পারে কিন্তু 254 কেভি, তার মানে হাই ভোল্টেজ ট্রানজিয়েন্ট কিন্তু এখানে অ্যাপিয়ার করতে পারে। সো এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজের কারণে আবার আরটা কিন্তু রিস্টাবলিশ হতে পারে। সো যাতে রিস্টাবলিশ না হয় কি করা উচিত, আমাদের রেজিস্ট্যান্স সুইচ ইউজ করা উচিত। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে খেয়াল করে দেখো, যদি আমাদের কারেন্টের ম্যাগনিটিউডটা 5 অ্যাম্পিয়ার হতো, কারেন্টের ম্যাগনিটিউডটাকে যদি 10 অ্যাম্পিয়ারের জায়গায় 5 অ্যাম্পিয়ার হতো, তাহলে কি আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজ হতো? খেয়াল করে দেখো, 10 অ্যাম্পিয়ারের জায়গায় যদি আমরা 5 অ্যাম্পিয়ার কনসিডার করতাম, তাহলে দেখো এই সেম ইকুয়েশনে আমাদের ভোল্টেজটা আসছে কত, 127 কেভি। 127 কেভি তার সিস্টেম ভোল্টেজের থেকে কিন্তু কম, 132 কেভি থেকে কম। তার মানে 5 অ্যাম্পিয়ার কারেন্টকে যখন ইন্টারাপশন করবো তখন কিন্তু আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজ আসা কি উচিত নাকি উচিত না, বলো তো? হ্যালো, না স্যার, আসবে না স্যার 5 এম্পিয়ারে। 5 অ্যাম্পিয়ারে আসবেন। 5 অ্যাম্পিয়ারে আসবে না কেন? কারণ এটা সিস্টেম ভোল্টেজের থেকে কম। সিস্টেম ভোল্টেজের থেকে যদি কম হয় তাহলে তো রিস্ট্রাইকিং ভোল্টেজ আসার কোনো কারণই নেই। বাট যদি সিস্টেমের ভোল্টেজের থেকে আমাদের কারেন্টের ভোল্টেজের ম্যাগনিটিউডটা অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজটা অ্যাপিয়ার করবে। তো সেটাই বলতেছে আমাদের 10 অ্যাম্পিয়ারে সে চপ করছে, খেয়াল করে দেখো ওয়েভ শেপটা 10 অ্যাম্পিয়ারে চপ করছে। সো এই পয়েন্টে কিন্তু আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাপিয়ার হবে। সো অ্যাপিয়ার হলো যখন, তখন আমরা যদি রেজিস্ট্যান্স সুইচ ইউজ করি, রেজিস্ট্যান্স সুইচ ইউজ করলে কি হবে, রেজিস্ট্যান্সের ভ্যালু থাকার কারণে কারেন্টের ম্যাগনিটিউড একটু কমবে। কমে যদি যখন এটা 5 অ্যাম্পিয়ারে চলে আসবে, 5 অ্যাম্পিয়ারে যদি চলে আসে, তাহলে 5 অ্যাম্পিয়ারে কিন্তু আর রিস্ট্রাইকিং ভোল্টেজ আসবে না, কারণ 5 অ্যাম্পিয়ারে দেখা যাচ্ছে যে আমাদের ভোল্টেজের ভ্যালুটা চলে আসছে 127 কেভি। সো 127 কেভি যদি আসে, যেটা সিস্টেম ভোল্টেজের থেকে কম, তার মানে আর রিস্ট্রাইকিং ভোল্টেজ আসবে না, সাথে সাথে আমাদের রিকভারি ভোল্টেজ চলে আসবে। এটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে আমাদের সরাসরি এরপরে স্যার i equal to exactly 0 তে যে ইন্টারাপ্ট করতে হবে এরকম ইকুয়াল টু 0 তে ইন্টারাপশন করা উচিত। যদি না করি কি প্রবলেমটা হবে সেটা আমরা বললাম। যদি 0 পয়েন্টে ইন্টারাপশন না করি, খুব অল্প কারেন্টের কারণেও আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাপিয়ার করতে পারে। কারণ কত কারেন্টে অ্যাপিয়ার করবে, যে 10 অ্যাম্পিয়ারে দেখলাম আমরা অ্যাপিয়ার করতেছে, কিন্তু 5 অ্যাম্পিয়ারে যদি আমাদের ইন্টারাপশন হইতো তাহলে কিন্তু আমাদের এটা অ্যাপিয়ার হতো না। বুঝা গেছে? 10 অ্যাম্পিয়ার কারেন্টের তুলনায় অনেক কম। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে নাকি বলো? স্যার আচ্ছা, এক্সাম্পল অফ রেটিং অফ দ্য 145 কেভি সার্কিট ব্রেকার। একটা এক্সাম্পল আমরা দেখি 145 কেভি সার্কিট ব্রেকারের রেটিংস এর মধ্যে কি কি জিনিস আমাদের লেখা থাকে। একটা স্পেসিফিকেশন মধ্যে একটা সার্কিট ব্রেকারের যে নেম প্লেট, সেই নেম প্লেটের মধ্যে কি কি জিনিস আমাদের জানা দরকার। এক নাম্বার হচ্ছে রেটেড ভোল্টেজ, অর্থাৎ এই সার্কিট ব্রেকারের কত ভোল্টেজ লাইনে আমরা এটাকে প্লেস করব সেই জিনিসটা তার গায়ে লেখা থাকে। তো ফ্রিকোয়েন্সিতে এটা অপারেট করে সেটা তার গায়ে লেখা থাকে। রেটেড ইনসুলেশন লেভেল, ইনসুলেশন লেভেল মানে 1 মিনিট পাওয়ার ফ্রিকোয়েন্সি উইথস্ট্যান্ড 275 কেভি। খেয়াল করে দেখো এখানে ভোল্টেজ হচ্ছে 145 কেভি, তার রেটেড ভোল্টেজ, অর্থাৎ ম্যাক্সিমাম সে 145 কেভি পর্যন্ত তার সিস্টেম, মানে 145 কেভি লাইন পর্যন্ত তুমি এটাকে ইউজ করতে পারবা। বাট তার অ্যাক্রসে যদি 275 কেভি অ্যাপিয়ার করে কত সেকেন্ড, এক মিনিট, ঠিক আছে, তার মানে 60 সেকেন্ড তো যদি তার অ্যাক্রসে 275 কেভি
অ্যাপিয়ার করে সে তার ইনসুলেশন ড্যামেজ হবে না, ঠিক আছে, তার ইনসুলেশনটা আগের মতোই থাকবে। কিন্তু 275 কেভি যদি 1 মিনিটের উপরে চলে যায় তাহলে কিন্তু তার ইনসুলেশন ড্যামেজ হয়ে যাবে। সো সেটাই বলতেছে তার ম্যাক্সিমাম কত ভোল্টেজ সে টলারেট করতে পারবে সেটা এখানে কিন্তু লেখা থাকবে। সেটা হচ্ছে পাওয়ার উইথস্ট্যান্ড, কত ফ্রিকোয়েন্সি সে উইথস্ট্যান্ড করতে পারবে, কত ভোল্টেজ লেভেলটা কত 275 কেভি, কত সময় 1 মিনিট পর্যন্ত সে উইথস্ট্যান্ড করতে পারবে। এর উপরে গেলে কিন্তু সে ড্যামেজ হয়ে যাবে। ইম্পালস উইথস্ট্যান্ড মানে কিন্তু হচ্ছে গিয়ে খুবই অল্প সময়, অর্থাৎ মাইক্রো সেকেন্ডে যে সুইচিং এর সময় যে মানে ইম্পালসটা আসে, এই সুইচিং ইম্পালসটাকে সে ম্যাক্সিমাম 650 কেভি, ঠিক আছে, 650,000 ভোল্ট, যেটা 145 কেভি সার্কিট ব্রেকার, এই ভোল্টেজটা কিন্তু উইথস্ট্যান্ড করতে পারবে। তার মানে এটাতেও তার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, এটাতেও তার কোনো প্রবলেম হবে। নর্মাল কারেন্ট হচ্ছে 1.6 কিলো অ্যাম্পিয়ার, অর্থাৎ লোড কারেন্ট যেটা, সেটা কন্টিনিউয়াসলি যে এটার ভিতর দিয়ে যাবে, এটা হচ্ছে 1.6 কিলো অ্যাম্পিয়ার। শর্ট সার্কিট ব্রেকিং কারেন্ট, অর্থাৎ শর্ট সার্কিট যখন হবে কত কারেন্টকে সে ব্রেক করতে পারবে, এবং আমরা জানি যে ব্রেকিং কারেন্টটা হচ্ছে কি ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্ট। সো এই ট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্টটা কত 25 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্টকে সে কি করতে পারবে, ব্রেক করতে পারবে। রেটেড ডিউরেশন অফ শর্ট সার্কিট, কত সময় পর্যন্ত এই কারেন্টটাকে সে ইন্টারাপ্ট করতে পারবে, এই কারেন্টটা কতক্ষণ পর্যন্ত তার ভিতর দিয়ে যেতে পারবে, 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে কিন্তু 50 সাইকেল, ঠিক আছে, 50 সাইকেল পর্যন্ত কিন্তু এই কারেন্টটা তার ভিতর দিয়ে গেলেও তার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। 1 সেকেন্ড কিন্তু 50 সাইকেল, বাট আমাদের সার্কিট ব্রেকার ইন্টারাপশন কিন্তু হয় মাত্র 1 থেকে 3 সাইকেল, 50 সাইকেলও কিন্তু লাগে না, তার মধ্যে 3 সাইকেলের মধ্যে কিন্তু আমরা কারেন্টটাকে ইন্টারাপশন করে ফেলতে পারি, ঠিক আছে। তার মানে এখানে 50 সাইকেল পর্যন্ত কিন্তু সেই কারেন্টটা তার ভিতর দিয়ে পাস করলেও অত ড্যামেজ হবে না। আর মেকিং কারেন্টটা কি বলছিলাম, মেকিং কারেন্ট হচ্ছে গিয়ে সাবট্রানজিয়েন্ট পিরিয়ডের কারেন্ট, যেটা ফার্স্ট সাইকেলে হয়, অর্থাৎ এক্সিস্টিং ফল্টে যদি সার্কিট ব্রেকারকে আমরা ক্লোজ করি তখন তার ভিতর দিয়ে ম্যাক্সিমাম যে কারেন্টটা যায় সেটাকে আমরা বলি মেকিং কারেন্ট অফ এ সার্কিট ব্রেকার। সেটা নরমাল ব্রেকিং কারেন্টের থেকে প্রায় 2.55 টাইমস হায়ার হয়। তার মানে 25 কিলো অ্যাম্পিয়ারকে যদি আমি 2.55 দিয়ে গুণ করি তাহলে আমাদের মেকিং কারেন্ট আসবে। সো এই কারেন্টটা কিন্তু খুবই অল্প সময় তার ভিতর দিয়ে যায়, ফার্স্ট হাফ সাইকেলের কারেন্টটা। সো এই কারেন্টটা সে হ্যান্ডেল করতে পারবে। সো এইগুলো হচ্ছে কি তার কত কারেন্ট সে হ্যান্ডেল বা কত ভোল্টেজ সে হ্যান্ডেল করতে পারবে কত সময় ধরে, সেই স্পেসিফিকেশনে তার নেম প্লেটে লেখা থাকবে। টোটাল ব্রেক টাইম, অর্থাৎ ম্যাক্সিমাম কত সময় লাগবে তার ওপেন হতে, সেটা হচ্ছে কি আমাদের 3 সাইকেল। সো 3 সাইকেলের মধ্যে কিন্তু আমাদের সার্কিট ব্রেকারটা ওপেন হয়ে যায়। যেটা বললাম যে 50 সেকেন্ড পর্যন্ত, 50 সাইকেল পর্যন্ত কিন্তু সে টলারেট করতে পারে, বাট 3 সাইকেলের মধ্যেই সে ফল কারেন্ট ইন্টারাপশন কমপ্লিট করতে পারবে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? স্যার আচ্ছা আচ্ছা, আমরা লাস্ট ক্লাসের একটা এক্সাম্পল আমাদের বাকি ছিল, ওইটা দেখে আমাদের আজকে লেকচার শেষ করে দিচ্ছি। আমি একটু বের করে নিই। স্যার আজকে কত নাম্বার লেকচার? আজকে লেকচার নাম্বারটা মোস্ট প্রবাবলি 16 নাম্বার লেকচার। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে লাস্ট ক্লাসে আমরা যতদূর বলেছিলাম ততদূর পর থেকে আমরা স্টার্ট করতেছি। আমাদের এখানে বলছিল যে একটা 50 হার্জ 66 কেভি 3 ফেজ জেনারেটর আছে। এই জেনারেটরের সাথে যে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সটা সেটা বলে দেওয়া আছে 7.5 মিলি হেনরি এন্ড 0.015 মাইক্রোফ্যারাড রেসপেক্টিভলি। বলছে যে শর্ট সার্কিট যখন টেস্ট করা হয়েছে তখন দেখা গেছে যে এটা যে পাওয়ার ফ্যাক্টর আছে সে পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0.25, ঠিক আছে, 0.25। তার মানে আমাদের এখান থেকে দেখে কিন্তু পাওয়ার ফ্যাক্টর থেকে কিন্তু আমরা বলে দিতে পারি আমাদের সিস্টেমটা কি রেজিস্টিভ না ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ। তার মানে পাওয়ার ফ্যাক্টর থেকে আমরা বলে দিতে পারবো। এন্ড দ্য ফল্ট কারেন্ট সিমেট্রিক্যাল মানে হচ্ছে এর মধ্যে কোনো ডিসি কম্পোনেন্ট থাকবে না,
and the recovery voltage was observed as 90% of the full line voltage. বুঝছিল যে 100% ভোল্টেজ রিকভার হয় নাই, রিস্ট্রাইকিং ভোল্টেজের পরে যে ভোল্টেজটা আসছে সেই রিকভারি ভোল্টেজটা 100% হয় নাই, তার মানে সিস্টেমে কোথাও ড্রপ হয়ে আছে। এখন বলছে ক্যালকুলেট দ্য রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, তার মানে আমাদের রিস্ট্রাইকিং ভোল্টেজ এই যে রেট অফ রাইজ অর্থাৎ চেঞ্জটা, এই রিস্ট্রাইকিং ভোল্টেজের যে চেঞ্জটা সেটা কত সেটা বের করো। সো চেঞ্জটা যদি বের করতে চাই তাহলে টাইমের রেসপেক্টে এর ভ্যালুটা বের করতে হবে। সো টাইমের রেসপেক্টে যদি ভ্যালু বের করতে হয় তাহলে তার ইকুয়েশন হচ্ছে ইএম বাই টিএম। ইএম মানে হচ্ছে রিস্ট্রাইকিং ভোল্টেজ, টিএম মানে হচ্ছে টাইম টু রিচ দিস পিক ভ্যালু। সো ইএম বাই টিএম করলে আমরা রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ পাবো। সো ইএমটা কি? ইএমটা হচ্ছে পিক ভ্যালু অফ দ্য রিস্ট্রাইকিং ভোল্টেজ, যেটা আমরা বলছিলাম সেটা রিকভারি ভোল্টেজের ডবল, তার মানে 2 ইনটু ইএম। ঠিক আছে, তাহলে 2 ইএম কিভাবে পাবো? ইএম মানে হচ্ছে পিক ভ্যালু অফ, ইএমটা হচ্ছে ক্যাপিটাল ইএম যেটা, সেটা হচ্ছে পিক ভ্যালু অফ দ্য রিকভারি ভোল্টেজ। তাহলে রিকভারি ভোল্টেজ আমার জানতে হবে, রিকভারি ভোল্টেজের পিক যদি জানতে চাই তাহলে √2 দিয়ে গুণ করতে হবে। সো √2 ইনটু ই। তাহলে এখন রিকভারি ভোল্টেজটা কত? তাহলে রিকভারি ভোল্টেজটা কি 100% রিকভার হয়েছে? না, এখানে কত পার্সেন্ট রিকভার হয়েছে? 90%। তার মানে রিকভারি ভোল্টেজ যেহেতু 100% রিকভার হয় নাই, তার মানে এগুলো কিছু কন্ডিশনের উপরে এখন এটা বেস করতেছে। সেই কন্ডিশন গুলো কি কি? সেই কন্ডিশন গুলো এখানে আমরা লিখলাম E ইকুয়াল টু K1 K2 K3 EP ইনটু সাইন ফাই। কোন কন্ডিশন গুলো কি একটু খেয়াল করো। K1 টাকে আমরা বলতেছি ডিম্যাগনেটাইজিং ফ্যাক্টর, যেহেতু 100% রিকভার হয় নাই সেটা ইকুয়াল টু কি রিকভারি ভোল্টেজ ডিভাইডেড বাই সিস্টেম ভোল্টেজ। তাহলে রিকভারি ভোল্টেজ হচ্ছে 90, সিস্টেম ভোল্টেজ হচ্ছে 100, ইকুয়াল টু হবে 0.9। ঠিক আছে, সো ডিম্যাগনেটাইজিং ফ্যাক্টর যদি 100% রিকভার হতো তাহলে কিন্তু আমাদের এই রিকভারি ভোল্টেজের K1 টা 1 হয়ে যেত, তার মানে এই টার্মটা থাকতো না। কারণ যেহেতু আমাদের 100% রিকভার হয়নি সেই জন্য এই টার্মটা আসছে। এরপরে হচ্ছে কি K2 হচ্ছে কি কন্ডিশন ফ্যাক্টর। কন্ডিশন ফ্যাক্টর মানে হচ্ছে দুইটা ভ্যালু হতে পারে, একটা ভ্যালু হচ্ছে 1 আর একটা ভ্যালু হতে পারে 1.5। 1 কখন হবে? when the symmetrical fault is grounded। সো সিমেট্রিক্যাল ফল্ট যদি গ্রাউন্ডেড হয়, খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি আমাদের একটা সিস্টেম জেনারেটর, এই জেনারেটরের এই সাইডে ভোল্টেজ হচ্ছে আর, এই সাইডে ভোল্টেজ হচ্ছে ভি, এই সাইডে ভোল্টেজ হচ্ছে ওয়াই, ভিআর ভিবি ভিওয়াই। যদি এই সিস্টেমটা সলিডলি গ্রাউন্ডেড হয় তাহলে এই জায়গায় কিন্তু আমাদের জিরো পোটেনশিয়াল চলে আসতেছে। তাহলে এই জায়গায় যদি জিরো পোটেনশিয়াল চলে আসে, সার্কিট ব্রেকার যখন ওপেন হবে তাহলে সিস্টেম ভোল্টেজটা কত হবে? এর অ্যাক্রসে ভিআর, সিম্পল ভিআর, এর অ্যাক্রসে ভিবি, এর অ্যাক্রসে ভিওয়াই, তার মানে ফুল ভোল্টেজ। তাই ফুল ভোল্টেজ যদি আসে তখন এটাকে আমরা বলতেছি 1, মানে 100% ভোল্টেজ আসতেছে when the symmetrical fault is grounded। ঠিক আছে, তার মানে এই যে ভিআর ভিওয়াই ভিবি এটা যদি গ্রাউন্ডেড থাকে, সলিডলি যদি গ্রাউন্ডেড থাকে, তাহলে আমাদের সার্কিট ব্রেকারের অ্যাক্রসে এই ফুল ভোল্টেজটাই কিন্তু আসবে। আচ্ছা, এখন যদি সলিডলি গ্রাউন্ডেড না হয়, সলিডলি গ্রাউন্ডেড না হয় তিনটা ফেজ যদি শর্ট সার্কিট হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে গেলে সার্কিট ব্রেকার যখন ওপেন হবে, সার্কিট ব্রেকার ওপেন হওয়ার ইনস্ট্যান্টে, যে কোনো একটা ইনস্ট্যান্টের কথা যদি তুমি চিন্তা করো, ওপেন হলো, ওপেন হওয়ার এই মাথায় কত ভোল্টেজ? ভিআর, এই মাথায় ভোল্টেজ হচ্ছে ভিআর, আর এই মাথায় কত ভোল্টেজ? এই মাথায় হচ্ছে এই দুইটা ফেজের ওপেন হওয়ার ইনস্ট্যান্টে আমি বলতেছি, এই মাথায় দুইটা মাথায় কত ভোল্টেজ? এই ভিবি ওয়াই। ঠিক আছে, তার মানে এখানে আসতেছে কিন্তু ভিবি ওয়াই, যেহেতু এটা শর্ট, তার মানে আমরা এখানে আসতেছে ভিবি ওয়াই, আর এখানে আসতেছে কি ভিআর। তার মানে আমাদের এখানে এর অ্যাক্রসে কত ভোল্টেজ ডেভেলপ করতেছে? এটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে ভিওয়াই, এটা হচ্ছে ভিওয়াইবি ভিবি। তাহলে ভিওয়াইবি যদি একটা পয়েন্ট চিন্তা করি তাহলে ভিওয়াইবি হচ্ছে এটা, তাহলে ভিওয়াইবি যদি এটা হয় তাহলে এই সার্কিট ব্রেকারের অ্যাক্রসে কত ভোল্টেজ আসতেছে? এই ভোল্টেজটা তো পুরাটাই আসতেছে, আর কিছু ভোল্টেজ আসতেছে। এই কতটুকু ভোল্টেজ আসতেছে সেটা যদি তুমি বের করতে চাও তাহলে এই ওয়েভ শেপ তিনটা একটু খেয়াল করো। এখানে হচ্ছে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, আর এটা হচ্ছে বি, প্রত্যেকটা ফেজের সাথে 120 ডিগ্রি অ্যাপার্ট। সো আমাদের এখানে তো আসতেছে ফুল ভোল্টেজ, আর ফেজের ফুল ভোল্টেজ, তার মানে আর ফেজের ফুল ভোল্টেজ কি? এটা হচ্ছে 100%, সো এই জন্য এটা হচ্ছে 1। আর কি আসতেছে? আর আসতেছে হচ্ছে এই দুইটা ফেজের ভোল্টেজ, এই দুইটা ফেজের এই ইনস্ট্যান্টে কত ভোল্টেজ? এই যে এই পয়েন্টটা কনসিডার করো, কারণ এই পয়েন্টটা কেন এই ইনস্ট্যান্টে আমরা ধরতেছি, এখানে তো আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ। সো এটা হচ্ছে 1, আর এই পাশটা হচ্ছে কি আমাদের 0.5, এর অর্ধেক হচ্ছে 0.5, তার মানে ওয়াইবি এখন 0.5 এ আছে। তার মানে এই জায়গার যে ডিফারেন্সটা সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে কত ভোল্টেজ অ্যাপিয়ার করতে পারে? 1 + 0.5, মানে এটা হচ্ছে কি আমাদের 1.5 ভোল্ট টাইমস হতে পারে, ভোল্টেজটা বেড়ে 1.5 টাইমস হতে পারে, যেটা সিস্টেম ভোল্টেজের থেকে বেশি। সো সেটাই বলতেছে K2 এর ভ্যালু দুইটা হতে পারে, যখন সিমেট্রিক্যাল ফল্ট যদি গ্রাউন্ডেড যদি হতো তাহলে এই ফুল ভোল্টেজটাই থাকতো, কারণ এই টার্মিনালে 0। বাট যখন এটা আনগ্রাউন্ডেড, সো এই ইনস্ট্যান্টে, যে কোনো একটা ইনস্ট্যান্টে সার্কিট ব্রেকার ওপেন হওয়ার মুহূর্তে আমাদের কি হবে? এটা এই জায়গার ভোল্টেজ ভিভিআর,
এই জায়গায় ভোল্টেজ VVY হচ্ছে। সো এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজের সাথে যদি আমরা ডিফারেন্সটা করি তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 1.5 টাইমস কিন্তু ভোল্টেজ এই সার্কিট ব্রেকারের কন্টাক্ট স্পেসে অ্যাপিয়ার করতে পারে। এটা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, লাস্ট যেটা ছিল K3 টাকে আমরা বলছিলাম, এখন কি বলছিল আমাদের ক্যালকুলেট দ্য রেট অফ রাইজ অফ স্ট্যাকিং বলছে ফেজ টু নিউট্রাল ভ্যালু। ফেজ টু নিউট্রাল ভ্যালু যদি বের করতে বলে তাহলে আমাদের 1ই ধরতে হবে। আর যদি আচ্ছা সরি, এখানে আমরা বলছি যে অ্যাজিউম দ্যাট দ্য ফল্ট ইজ আইসোলেটেড ফ্রম দ্য গ্রাউন্ড। আইসোলেটেড ফ্রম দ্য গ্রাউন্ড যদি বলে, আইসোলেটেড তার মানে এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, ঝুলে আছে, লাইনটা ঝুলে আছে। সো যেহেতু ঝুলে আছে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, সো আমাদের এখানে আমাদের কিন্তু এটাকে ধরতে হবে কি 1.5, যেহেতু সিমেট্রিক্যাল ফল্ট ইজ নট গ্রাউন্ডেড। আর যদি গ্রাউন্ডেড থাকতো তাহলে কিন্তু এখানে আমাদের 1 ধরতে হতো। যেহেতু এটা সলিডলি গ্রাউন্ডেড, তার মানে এখানে 0 ভোল্ট আসতো, তার মানে এটাকে আমাদের 1 ধরতে হতো। সো যদি সলিডলি গ্রাউন্ড হতো তাহলে কিন্তু K2 টার্মটাও আসতো না। K3 টা হচ্ছে দুইটা ভ্যালু হতে পারে, 1 আর √3। সো 1 কখন হবে? যখন ফেজ টু নিউট্রাল ভ্যালু আমাদের বলবে বের করতে। আর যদি √3 দিয়ে গুণ করতে হয় তখন যখন আমাদের ফেস টু ফেস আমাদের ভোল্টেজ বের করতে হয়। সো K1, K2, K3 টা হচ্ছে ফেস টু ফেজ এর জন্য, আমাদের বলছে ফেস টু নিউট্রাল ভ্যালু বের করতে। তার মানে আমাদের এই ফেস টু নিউট্রাল ভ্যালু যখন বের করতে হবে তখন 1 ধরতে হবে। আর আমরা জানি যে আমাদের ফেস টু ফেস ভোল্টেজ বের করতে হলে আমাদের √3 দিয়ে গুণ করতে হয়। সো এখানে ফেস টু ফেস যদি ভোল্টেজ বের করতে হয় তখন √3 দিয়ে আমাদের গুণ করতে হয়। সো এই ভ্যালুগুলো আমাদের এখান থেকে বের হয়ে গেল। সো আর ইপিটা কি? ইপিটা হচ্ছে ফেজ ভোল্টেজ, আর ফাইটা হচ্ছে কি আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। সো এই ফাইটা আমাদের এই যে cos থিটার ভ্যালু তো দেওয়া আছে 0.25, সেখান থেকে আমাদের থিটার ভ্যালু বের হয়ে যাবে। সো এখান থেকে আমাদের খেয়াল করে দেখো প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে m equal to √2 হচ্ছে পিক ভ্যালু অফ দ্য রিকভারি ভোল্টেজ। তারপরে এই K1 টা হচ্ছে কি আমাদের কন্ডিশন ফ্যাক্টর, যেটা 90% রিকভার হয়েছে। 1.5 টা হচ্ছে আইসোলেটেড ফ্রম গ্রাউন্ডের জন্য 1.5 ধরছি। আচ্ছা, আর এখানে যে ফেজ টু নিউট্রাল ভ্যালু চাইছে, সো সেটু 1 এখানে ধরতেছি। তাহলে সাইন ইনটু ফাই যেটা ছিল, ফাইটা হচ্ছে কি আমাদের পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল। সো cos ফাই আমরা জানি 0.25, তাহলে cos ইনভার্স 0.5 করে আমাদের এই ভ্যালুটা বের করছি। সো এই ভ্যালুগুলো যখন আমরা পুট করলাম, ইপিটা হচ্ছে কি আমাদের ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ ইকুয়াল টু কি? লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে 66 কেভি ডিভাইডেড বাই √3 করলে আমাদের ফেজ ভোল্টেজ বের হয়ে যাবে। সো সেটা যেটা পাবো আমরা সেখান থেকে পাবো EM। সো সেটা ই পিক বের করতে হলে আমাদেরকে এটাকে ডবল করে দিলেই আমাদের ই পিকটা বের হয়ে যাবে। ঠিক আছে? ই পিক মানে কি? রিস্ট্রাইকিং ভোল্টেজের পিক। আর EM টা মানে কি? রিকভারি ভোল্টেজের পিক। তার মানে এখান থেকে আমাদের এই রিকভারি ভোল্টেজের পিক বের হয়ে যাবে। সো EM বাই এটা তো EM বের করলাম, আর TM টা হচ্ছে π√LC। সো এই ভ্যালুগুলো যদি আমরা পুট করি, LC এর ভ্যালু পুট করি, তাহলে EM বাই TM করলেই আমাদের রেট অফ রাইজটা বের হয়ে যাবে। কি বুঝতে পারছো? এখানে পরে টুকটুকু হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, জাস্ট বের করার পরে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আমাদের মেইন যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে কি এই ইকুয়েশনটা কিভাবে আসে। ঠিক আছে? এই ইকুয়েশনটা যেহেতু আমাদের রিকভারি ভোল্টেজটা 100% রিকভার হয় নাই, এবং সিস্টেমটা গ্রাউন্ডেড কি আনগ্রাউন্ডেড, আচ্ছা, এবং পাওয়ার ফ্যাক্টরটা কত, এগুলো সবকিছু টার্মের উপরেই কিন্তু আমাদের এই রিকভারি ভোল্টেজটা যেহেতু ডিপেন্ড করে, সো এখানে আমাদের কিন্তু এই কন্ডিশনটা ওইভাবে আমাদের এই ইকুয়েশনটা ডিরাইভ হয়েছে। ঠিক বোঝা গেছে এটা? K3 এর ব্যাপারটা আরেকবার একটু বলুন। K3 টা হচ্ছে আমাদের 1, দুইটা ভ্যালু হতে পারে, এটা 1 আর একটা হচ্ছে √3। এখানে বলছে যে ইফ অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ বিটুইন ফেজ টু নিউট্রাল ইজ রিকোয়ার্ড। রিকভারি ভোল্টেজটা কোথা থেকে কত দূর পর্যন্ত চাইছে? ফেজ টু নিউট্রাল ভ্যালু। তাহলে ফেজ টু নিউট্রাল ভ্যালু যদি হয় তাহলে 1, আর ফেজ টু ফেজ যদি বের করতে হয় তাহলে কি আমরা √3 দিয়ে গুণ করি না? হ্যালো, জি স্যার। হ্যাঁ শেষ, আমাদের ক্লাস শেষ। এ পর্যন্ত কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, আজকে এই পর্যন্তই, তাইলে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।